সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি যে বইটি আছে সেখানে তোমাদের সেমিস্টার 2 এ অন্তর্ভুক্ত করা হয়েছে আধুনিক বাংলা সাহিত্যের ধারা। এই আধুনিক বাংলা সাহিত্যের ধারায় কবিতা, গদ্য, নাটক, উপন্যাস প্রভৃতি আলোচনা করা হয়েছে। আজকের আলোচনায় রেখেছি কাব্য কবিতার ধারা। আমাদের প্রথমে এই কাব্য কবিতার ধারা সম্পর্কে বিস্তারিত জানতে হবে কবিগান সম্পর্কে। এ সম্পর্কে বলি যে বাংলা লোকসঙ্গীতের বিশেষ ধারাই ছিল কবিগান, কারণ এই কবিরাই প্রতিযোগিতামূলক গানের আসরে অংশগ্রহণ করতেন। গায়ককে কবি হতে হতো এবং গায়ক মুখে মুখে পদ রচনা করতেন, সুর আরোপ করে সেই রচনাগুলি গাইতেন। কবিগান সেই পরিবেশনকারীদের বলা হতো কবিয়াল। কবিগানের দুই পক্ষ থাকত। এক পক্ষের কবি অপর দলকে কবিকে উদ্দেশ্য করেই প্রশ্ন আকারে কোনো পদ্য ছড়ে দিত, অপর পক্ষ কবি ছন্দ বানিয়ে তার পাল্টা জবাব দিত। যেহেতু দুই পক্ষ এখানে অংশগ্রহণ করত, সেই হেতু প্রথম দলের কথাকে বলা হতো চাপান আর দ্বিতীয় দলের কথাকে বলা হতো উত্তর। তো একসঙ্গে নাম হয়েছিল চাপান উত্তর। তবে কবিওয়ালা কারা? কবিওয়ালা বলতে তোমাদের বইতে যেটি বোঝানো হয়েছে সেটি হচ্ছে যে অশিক্ষিত পটু স্বভাব কবিদের বোঝায়, যারা ঐতিহাসিকগতভাবেই অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ থেকে ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত নবাগত যখন ইংরেজরা নবগঠিত রাজধানী কলকাতায় হঠাৎ হঠাৎ বড়লোক ও অনভিজাত স্থূলচি ধনাঢ্য মানুষদের পৃষ্ঠপোষকতায় এই আমোদের আস্বাদন রূপেই বা আমাদের আস্বাদন কল্পেই কবিগানের জন্ম হয়েছিল। সেই সময়ের উল্লেখযোগ্য যারা কবিগান বা কবিওয়ালা ছিলেন তারা ছিলেন ঘোষ লাগুই, রঘুনাথ দাস, নন্দলাল, লালচন্দ্র, ভোলা ময়রা প্রমুখ। কবিগানের পরবর্তীতে এসেছিল আখড়ায় মহারাজ নবকৃষ্ণের পৃষ্ঠপোষকতায় কলিচন্দ্র সেন ও উত্তর প্রত্যুত্তরহীন শাস্ত্রীয় সঙ্গীত ঘেঁষা এই আখড়াই গানের প্রবর্তন করেছিলেন। পরবর্তীতে সেই আখড়াই গান ভেঙে তৈরি হয়েছিল হাফ আখড়াই গানে। আবার চাপানোতরিতেও পুরোপুরি ফিরে এসেছিল। পরবর্তীতে যেটি আমরা লক্ষ্য করতে পারি সেটি হচ্ছে টপ্পা গান। টপ্পা তাহলে কি? টপ্পা শব্দের অর্থই হচ্ছে লাফ, আর এক অর্থে একে বোঝাতো সংক্ষেপ। ধ্রুপদ খেয়ালের সংক্ষিপ্ততর তুলনায় লঘু সুরের গানই ছিল সেই টপ্পা। টপ্পা গানের প্রবর্তন করেছিলেন নিধু বাবু। তিনি পিপাসা ও দেহবাসনা নির্ভর টপ্পা গানের প্রবর্তন করেন। টপ্পা গানের পরবর্তী গানের ধারা হচ্ছে পাঁচালীকার হিসাবে দাশরথী রায় বিশেষ বিখ্যাত ছিলেন। ঢপ কীর্তনের প্রবর্তক ছিলেন মধুসূদন কিন্নর বা মধুকার। পাঁচালী ও কীর্তনের সংমিশ্রণই ছিল এই নতুন আঙ্গিকটির জন্ম, যেটি ছিল ঢপ কীর্তন। সেটা ছিল পাঁচালী আর কীর্তনের সংমিশ্রণ। অনেকে আবার যাত্রাগানের সঙ্গেও পাঁচালীর সম্পর্ক লক্ষ্য করেছেন, যেমন গোপাল উড়ে ছিলেন সেই যাত্রাগানে অবিসংবাদীভাবে শ্রেষ্ঠ। তবে এই সমস্ত গানের সঙ্গে নতুনের কবিতার মধ্যে সেতু রচনা করেছিলেন ঈশ্বর গুপ্ত। নতুন ও পুরাতন যুগের কবিতার মধ্যে সেতু রচনা করেছিলেন। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? দেবতা ও পুরাণ থেকে। একসময় দেবতা ও পুরাণ নির্ভর কবিতার কাহিনী ছিল, সেখান থেকে তিনি সমকালীন জীবনের ছবি তুলে ধরলেন। তখন সামগ্রিক জীবন না হলে প্রাত্যহিক জীবনের চিত্র তুলে ধরেছিলেন। বিদেশি রাজশক্তি ও বিদেশি মনোভাবপূর্ণ বাঙালিদের বিদ্রূপ সে কথা লিখেছিলেন। তার লেখনীর মধ্যে ছিল স্বদেশ ও মাতৃভাষার প্রতি একটা আন্তরিক মমত্ব। একদিকে যখন পুরনো মানসিকতা ও অলঙ্কার উপমা, অন্যদিকে নতুন যুগের এক আগমন বার্তা, এই দুটির সমন্বয়ে তিনি হয়ে উঠেছিলেন যুগ সন্ধিক্ষণের কবি। ইংরেজি শিক্ষিত সেই বাঙালিদের দ্বারা ইংরেজি কবিতাও রচনা হচ্ছিল সেই পর্যায়ে যখন ডিরোজি, রাজনারায়ণ দত্ত, কালীপ্রসাদ ঘোষ, মধুসূদন দত্ত প্রমুখ। বাংলা কবিতার ক্ষেত্রে আরেকজনের নাম বিশেষ উল্লেখ করে যায়, তিনি ছিলেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। 19 শতকের আখ্যান ধারার বেশ প্রবর্তক। তার কয়েকটি রচনার উল্লেখ করা হয় যে ভেগ মুশিকের যুদ্ধ 1858 সালে, এটি হোমারের কাব্য অনুসরণে লিখেছিলেন। পদ্মিনী উপাখ্যান 1858 সালে প্রথম ছিল এটি ঐতিহাসিক উপন্যাস। কর্মদেবী 1865, সুর সুন্দরী 1868 ও কাঞ্চি কাবেরী 1879। তার এই লেখনীর ভাষা, ছন্দ ও প্রকাশরীতি এবং প্রাচীনপন্থী, কিন্তু বিষয় নির্বাচন ও কবি মানসিকতায় তিনি আধুনিক। তার লেখা একটি অন্যতম কবিতার লাইন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়।
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলা যায় যে বাংলা কবিতার যৌবনে মধুসূদনের ভূমিকা ছিল, কিন্তু তার আগে রঙ্গলালের হাতেই তার কৈশোর মোক্ষণ। তিনি প্রথম যুগে ঈশ্বর গুপ্তের শিষ্যত্ব গ্রহণ করে সংবাদ প্রভাকরে কাব্যচর্চা করেছিলেন। এইভাবে তিনি বাংলা সাহিত্যে স্মরণীয় 19 শতকীয় আখ্যান কাব্যের প্রবর্তক হয়ে উঠেছিলেন। এবার বলবো সাহিত্যিক মহাকাব্য, কারণ বাংলা কবিতায় ঐতিহ্য মণ্ডিত যখন গীতি কবিতা বিশেষ রমরমা ছিল, সেই পর্যায়ে তার পাশাপাশি মাইকেল মধুসূদন দত্তের হাতে সৃষ্টি হয়েছিল সাহিত্যিক মহাকাব্য। বিত্তশালী পরিবারে জন্ম নেওয়া এই মধুসূদন ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। হিন্দু কলেজের সহপাঠী হিসেবে পেয়েছিলেন ভূদেব মুখোপাধ্যায়, গৌরদাস বসাক, রাজনারায়ণ বসুকে আর অধ্যাপক হিসেবে রিচার্ডসনকে। বাল্যকালে তার মাতা জাহ্নবীর কাছে রামায়ণ ও মহাভারত সহ প্রাচীন ভারতীয় সাহিত্যের পাঠ করেছিলেন। একদা সময় মধুসূদনের বন্ধু হরিমোহন বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন যে মধুসূদনের মায়ের লাইব্রেরি ওয়াজ কমপ্লিট উইথ মহাভারতা, রামায়ণা, চণ্ডী, অন্নদামঙ্গল ইটিসি, দ্য ফিউ বেঙ্গল বুকস দেন এক্সটেন্ট। পরবর্তী সময়ে সেই পাশ্চাত্য সাহিত্যের দ্বারা যখন তিনি উন্মুক্ত হন, তখন হোমার, ভার্জিল, তাসো, দান্তে, মিল্টন আরও অনেক কবির প্রভাব পড়েছিল তার উপরে। তখন তিনি ভোলেননি কিন্তু সেই কৃত্তিবাস ও কাশিরাম দাসকেও। হিন্দু কলেজে পাঠ নেওয়ার পর তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষা নেন, কিন্তু মাদ্রাজে খ্রিস্টান বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে তার কর্মজীবনের শুরু। 1849 সালে তার প্রকাশিত হয় দ্য ক্যাপটিভ লেডি, ভিশন অব দ্য পাস্ট এবং ইংরেজি ভাষায় মহাকবি হওয়ার পথে তার প্রথম পদক্ষেপ। কিন্তু তিনি আশানুরূপ সাড়া পান নাই, তার আবির্ভাব ঘটে। এখানে এসেই তিনি লিখেছিলেন তিলোত্তম সম্ভব কাব্য, মেঘনাদ বধ কাব্য, বর্জরঙ্গনা, বীরাঙ্গনা, চৌদ্দশপদী কবিতাবলী, হেক্টর বধ প্রভৃতি, যা নিজেই এক যুগে সৃষ্টি করে গিয়েছিলেন। মেঘনাদ বধ সেই কাব্য ছিল বাংলা ভাষার লিখিত সাহিত্যিক মহাকাব্য। অর্থাৎ বলা যায় যে মধুসূদন অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে নবজাগরণের কবি। একদিকে তিনি ভারতীয় ঐতিহ্যকে, অন্যদিকে পাশ্চাত্যের চিন্তা চেতনার মিশ্রণে তৈরি করেছিলেন মানবতাবাদের এক নতুন ব্যাখ্যা। তার কবিতার দিকে দৃষ্টি দিলে দেখা যায় তার কবিতার চরিত্রগুলি ছিল হিন্দু দেবদেবী ও পুরাণের চরিত্র, কিন্তু তিলোত্তম সম্ভব কাব্যে দুই অসুর চরিত্র সুন্দর ও উপসুন্দর যেন দেবতার চেয়ে বেশি আকর্ষণীয়। আবার মেঘনাদ বধ কাব্যে রামের তুলনায় রাবণ বীরত্ব, হতাশায়, বিষাদে 19 শতকের এক বাঙালি পুরুষ হয়ে উঠেছে। তাছাড়া বীরাঙ্গনা রাধা, প্রমীলা, চিত্রমদা, শকুন্তলা, তারা রুক্মিণী, দ্রৌপদী, জনা যেন নতুন দিনের স্ত্রী শিক্ষা বা স্ত্রী স্বাধীনতার অন্যতম হয়ে উঠেছিল। এসব দিক থেকে বলা যায় শুধু বিষয়ের দিক নয়, কবিতার ফর্মের দিকেও তার কাব্যজগৎ প্রাচ্য ও পাশ্চাত্যের সাহিত্য আদর্শের এক সার্থক সমীকরণ গড়ে তুলেছিল। ব্ল্যাঙ্ক বাহার্স। এই অনুসরণেই মধ্যযুগীয় বাংলা সাহিত্যে ব্যবহৃত পয়ার ছন্দের ঐতিহ্য পরম্পরায় মধুসূদন গড়ে তুললেন প্রবাহমান পয়ারের এক নতুন রূপভেদ, যা পরবর্তী সময়ের নাম হল অমিত্রাক্ষর ছন্দ। তিনি যে বীরাঙ্গনা কাব্য রচনা করেছিলেন, সেখানে আবার রোমান কবি ওভিদের হিরোডিস অবলম্বনে বাংলার প্রথম এপিস্টেল বা পত্রকাব্য রচনার কৃতিত্ব কিন্তু তারই ছিল। এছাড়া চৌদ্দশপদী কবিতাবলী বাংলার প্রথম সনেট আঙ্গিকের রচনা। এই সনেটগুলি কয়েকটি প্রাচীন রোমান কবি পেত্রাক, শেক্সপিয়ারের সনেটের আদর্শে রচিত। তবে হোমারের ইলিয়াড অবলম্বনে হেক্টর বধ সম্পূর্ণ করার আগেই তিনি ইহলোক ত্যাগ করেছিলেন। আসলে মধুসূদন একই সঙ্গে প্রাচ্য ও প্রতীচ্যের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুর ভূমিকা পালন করে বাংলা কবিতাকে এক যেমন বিরাট বিশ্বের পরিসরে মুক্তি দিয়েছিলেন, স্বাবলক করে তুলেছিলেন, তেমনি যুগের দাবি অনুসারে ঐজময় ও গম্ভীর ক্লাসিক্যাল তন্নিষ্ঠতা ও লিরিক্যাল রোমান্টিক আবেগময়তায় দুটি বিপরীত বিন্দুর মধ্যে অনায়াসে সঞ্চরণ করেছিলেন। মধুসূদনের পরবর্তী যার নাম করা যায় তিনি ছিলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা নবীনচন্দ্র সেন। মহাকাব্য রচনায় প্রয়াসী হলেও তারা কোনোটাই আখ্যান কাব্যের বেশি গুরুতর তারা দাবি রাখে না। হেমচন্দ্রের কাব্যগ্রন্থ কি চিত্তা তরঙ্গিনী, বীরবাহু, বিদ্রোহ সংহার, আশাকানন, ছায়াময়ী, 10 মহাবিদ্যা ইত্যাদি। হেমচন্দ্রের সম্পর্কে যে কথা বলা যায় তা নবীনচন্দ্র সেন সম্পর্কেও একই প্রযোজ্য। তিনিও সেই আখ্যান কাব্যে বেশি গুরুত্বের দাবি রেখেছিলেন। তার কাব্যগুলি ছিল পলাশীর যুদ্ধ, কুরুক্ষেত্র, প্রভাস, খ্রিস্ট, অমিতাভ ও অমৃততাভ
প্রভৃতি। তার এই পলাশী যুদ্ধ ছাড়া তার মহাভারত নির্ভর ত্রয়ী কাব্য নাম হল রৈবতক, কুরুক্ষেত্র আর প্রভাস। আখ্যান কাব্যের অন্যান্য কবিদের মধ্যে ছিল বঙ্কিমচন্দ্র, অক্ষয় চৌধুরী, যেমন বঙ্কিমচন্দ্রের ললিত তথা মানস, অক্ষয়চন্দ্র চৌধুরীর ভারতগাথা ইত্যাদি। তবে বাংলা কবিতার ধারায় মহাকাব্য ছিল একটি ব্যতিক্রমী প্রয়াস। এক ব্যক্তির অসামান্য প্রতিভা বলে নিঃসঙ্গ দ্বীপের মতো রচিত হয়েছিল এই সাহিত্যিক মহাকাব্য। যদিও সে মহাকাব্যে ধ্রুপদী বয়নের মাঝে উকি দিয়ে গেছে গীতিকবিতা, তাই মধুসূদনের ভেতরেও সেই গীতিকবিতার মূর্ছনা যে প্রবহমান ছিল তার প্রত্যক্ষ প্রকাশ তার সনেটে। মধুসূদনের পর স্বাভাবিকভাবেই ফিরে এসেছিল গীতিকবিতার আবার ধারা। যে গীতিকবিতা এতদিন নানা ধর্ম সম্প্রদায়ের মধ্যে সাধন ভজনের গানের মধ্যে দিয়ে চলেছিল, 19 শতকের দ্বিতীয়ার্ধ থেকে তা যুক্ত হলো মানবিক আবেগের ধারা। মূলত তিনটি বিষয়কে নিয়েই রচিত হয়েছিল, একটি নারী, একটি প্রকৃতি, অন্যটি স্বদেশ। এই প্রসঙ্গে উল্লেখ করা যায় বিহারীলাল চক্রবর্তীর কথা। বিহারীলাল চক্রবর্তী সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে বিহারীলাল সম্পর্কে ভোরের পাখি আলোচনা আছে, সেখানে পেয়ে যাবে। এখানে আমি সংক্ষিপ্ত আকারে বলছি যে বিহারীলাল চক্রবর্তীর কবিত্ব শক্তি সম্বন্ধে স্বয়ং রবীন্দ্রনাথের একটা উচ্ছ্বসিত শংসাপত্র সত্ত্বেও খুব বড় কবি হিসেবে স্থান পাওয়ার তিনি অধিকারী কিনা সে বিষয়ে সন্দেহ থাকলেও তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হল সঙ্গীত শতক, বঙ্গসুন্দরী, নিসর্গ সন্দর্শন, বন্ধুবিয়োগ, প্রেম প্রবাহিনী ও শারদা মঙ্গল। এই নিসর্গ কবিতা রচনার প্রয়াস কিংবা রোমান্টিক অনুভূতির আবহমান ও ব্যক্তি হৃদয়ের স্পন্দন বাংলা কবিতার বৈশিষ্ট্যগুলি এক অক্ষয় আসন প্রতিষ্ঠার কাজের হাত ধরেই সম্পন্ন হয়েছিল। বিহারীলালের নির্দেশিত সেই গীতি কবিতার পথে কবিতা লিখে যিনি সাফল্য অর্জন করেছিলেন তিনি ছিলেন সুরেন্দ্রনাথ মজুমদার। তার উল্লেখযোগ্য আখ্যান কাব্য ফুলোরা, সবিতা সুদর্শন, গীতিকাব্য মহিলা। তবে তার মৃত্যুর পর এই কাব্যের প্রথম খণ্ড 1880 এবং 1883 সালে প্রকাশিত হয়। দেবেন্দ্রনাথ সেন নিজেকে মাইকেল মধুসূদন ও হেমচন্দ স্কুলের কবি বললেও বিহারীলালের দ্বারা তার সর্বাধিক প্রভাবিত। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি ছিল পারিজাতগুচ্ছ, গোলাপগুচ্ছ, অপূর্ব বীরাঙ্গনা ও অপূর্ব বুড়োজাঙ্গনা। এরপর উল্লেখ করা যায় স্বভাবকবি গোবিন্দচন্দ্র দাশের উল্লেখযোগ্য কাব্য যে প্রেম ও ফুল, কুমকুম, কস্তুরী চন্দন, ফুলরেণু, বৈজয়ন্তী প্রভৃতি। প্রেম বৈচিত্র্যের কবি অক্ষয় কুমার বড়ালু ছিলেন উল্লেখযোগ্য। প্রদীপ, কনকাঞ্জলি, ফুল, শঙ্খেশা প্রভৃতি তার কাব্যগ্রন্থ। তার বিশেষ শোককাব্য বলা হয় এশাকে, কারণ এটি 1922 সালে লেখা কাব্যগ্রন্থটি বাংলা ভাষার শ্রেষ্ঠ শোককাব্য। ভাব উচ্ছ্বাসের চেয়ে তার কবিতার ভাষার সংযম বিশেষ লক্ষণীয় ছিল। তবে ঈশ্বরগুপ্তের সময় বেশ কয়েকটি মহিলা কবিও ছিলেন। মহিলা কবি গিরিমোহিনী দাসী, তার লেখা কবিতাহার, ভারতকুসুম, শিখা, অর্ঘ্য, কামিনী রায়ের মাল্য নির্মাল্য, আলো ছায়া, জীবন পথে, স্বর্ণকুমারী দেবীর গাথা, কবিতা ও গান। এইটুকুই বাংলা কবিতার ধারা সম্পর্কে আজকের আলোচনা। পরবর্তী ভিডিওতে আমি রবীন্দ্রনাথের পরবর্তী যারা কবিরা ছিলেন তাদের সম্পর্কে আলোচনা করব। কারণ একটি ভিডিওতে বাংলা কবিতার ধারা আলোচনা করলে তোমাদের বিষয়টি অনেক বিস্তারিত হয়ে যাবে এবং আগ্রহ হারিয়ে ফেলবে। তাই পরবর্তী ভিডিওতে আমি এই রবীন্দ্রনাথ থেকে পরবর্তী যারা কবিরা ছিলেন, তোমরা জানো অনেকেই সুভাষ মুখোপাধ্যায়, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, কাজী নজরুল ইসলাম, বুদ্ধদেব বসু, শঙ্কর ঘোষ ইত্যাদি সম্পর্কে তাদের আলোচনা করব। अच्छी बात बोली, आपको अच्छी लगी तो ऐसे थोड़ा मार दीजिए हाथ, आप थोड़ा सा मार दीजिए। ठीक 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 की ना, ठीक ठीक ठीक।